আজ আমার বিশ্রাম, আজ অখণ্ড বিশ্রাম। আজ আসিয়াছে কাছে জন্মদিন, মৃত্যুদিন। একাশনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম। রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম। এক মন্ত্রে তুমি অভ্যর্থনা। শীতল চারমিনা রেখে গেছে, আর সেই শেয়ার মার্কেটে ঘুঘুটা দিয়েছে 5 প্যাকেট টাউনবিল। জন্মদিন, মৃত্যুদিন, একাশনে দোহে বসিয়াছে। জুলপিতে পাক ধরেছে, গালের মাংসে আর তেমন টান নেই। দৌড়ঝাঁপ করতে পারি না আগের মতো। যে গলায় এক সময় কাল বৈশাখীর ঝড় খেলা করত, এখন উঁচু পর্দায় সেখানে ভাঙা কাশির আওয়াজ শোনা যায়। দেহপর্ষণে নট সকলই হারায়। আজ বিশ্রাম। শুটিং এর ডেট নেই, মহড়া নেই, লেখা নেই, শো নেই, পড়া নেই, কিচ্ছু নেই। আজ আমার বিশ্রাম। তবু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু বলে আমি নেতিয়ে পড়ি না, কারণ না খাটলে দল রাখা যায় না। এ তো আর সংসদীয় রাজনীতির আখড়া নয় যে উপর চালাকি করে চালিয়ে দেব। দর্শকেরা, বিশেষ করে কম পয়সার দর্শকেরা অতিশয় অবিবেচক এবং বিজয় বোধরাগী হয়, চালাকি সহ্য করে না। দল বেঁধে সমস্ত জালিয়াতির রংচঙে বেলুন, ধারালো অট্টহাসি আর উল্টো হাততালিতে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে, এবং যাবার সময় কয়েকশো চেয়ার চেলাকাঠি পরিণত করবে। এ শুধু ঠোঁটের বা ভোটের কারসাজি নয়, এ আমাদের রক্তের ব্যাপার, ইজ্জতের মামলা। এ আমাদের চোখের আলো, আমাদের প্রাণের আগুন, আমাদের খণ্ডিত এবং জড় চৈতন্যের অবিরাম দ্বন্দ্বের ফুল ও ফল। তাই আমাদের ক্লান্তি টান্তি নেই। সময়ের অসীম উষ্ণ প্রস্রবণে টকবক টকবক করে ফুটছে জোড়া লাগতে লাগতে ফেটে যাওয়া জীবন। জীবন মানে এক পরস্পর সাপেক্ষ সংঘবদ্ধ প্রিয়তম অধীনতা। আর সংঘবদ্ধ জীবনের একটাই সোজা মানে। শ্রাবণের অন্ধকার রাত্রে করছে ওটা বাগিনীর মতো, রাত্রির দিগন্ত থেকে দিগন্তে লাফ দেওয়া আগুনের ফোয়ারার মতো। দক্ষিণ পূর্ব এশিয়ায় ওদের সমস্ত গোপন আশ্রয় আর মজুত ভান্ডার পুড়িয়ে দেবার মতো পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত ভয়ঙ্কর রূপবান আকাশস্পর্শী একটা অগ্নিতরঙ্গ। জন্মে জয়ের সর্পযজ্ঞের বহু যুগ প্রতীক্ষিত প্রতিশোধের প্রথম কিস্তি। কয়েকদিন থেকে পিঠে বেশ ব্যথা, একটা কার্বঙ্কল হয়েছে, এখনো পাকেনি। পৃষ্ঠমঞ্চে এই স্ট্যাটিক কম্পোজিশন কি ডায়াবেটিক আইরনি কিনা কি জানে। এই শহরের খবরের কাগজের মালিকের পোষা সমালোচকরা আমাদের কাজকে স্তানিস্লাভস্কি এবং ব্রেখটের সঙ্গে তুলনা করে। কেউ কেউ বলে আমি নাকি শিশির বাবু, লরেন্স অলিভিয়ার এবং চেরকাসবের ত্রিমাত্রিক ব্যক্তিত্ব। এরা রাগে ছটফট করতে করতে চিল্লায় আমাদের অনেক নাটক নাকি স্লোগান ধর্মী, রাজনৈতিক। ওরা অরাজনৈতিক, হিংসা বিবর্জিত, ফুরফুরে, নিজে মরুন এবং সাম্রাজ্যবাদের দালালদের বাঁচতে দিন নাদুস নুদুস মিষ্টি নাটকের পক্ষপাতী। সমালোচনায় আমরা বেশ প্রফুল্ল বোধ করি, বুঝি ওষুধে ধরেছে। এসব ন্যাকা বরযাত্রা জানে না যে এই ডেনমার্ক রূপী উপমহাদেশে যখন পচন ধরেছে, তখন রাজকুমাররা যতই সুচিন্তিত পাগলামি করুন কিচ্ছু এসে যায় না। অস্ত্র চিকিৎসাই একমাত্র খোলা রাস্তা। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, বস্তুকে ঠিক ঠিক কবজা করার প্রশ্ন, দ্বন্দ্বের স্বরূপকে চেনা এবং রূপ দেবার প্রশ্ন,
চরিত্রের বিশ্লেষণ এবং বিশ্লেষণের চরিত্র নির্ণয় করার প্রশ্ন। একদিন নাটক শেষ হয়ে যাবার পর সবাই যখন সাজঘরে চা এবং সিগারেট নিয়ে তর্ক বিতর্ক করে, আমি মঞ্চে এসে দাঁড়াই, পর্দা সরিয়ে দিই। সামনে ফাঁকা হল, সারি সারি শূন্য চেয়ার, একটা চামচেকে চক্কর দিয়ে বেড়াচ্ছে হলের ভিতর। আমি আমার চিন্তা এবং কাজকে আমার পরস্পর বিরোধী বাসনার ফলের ভিতরে ছুরি চালিয়ে দিয়ে দেখি, আমি আমার ভালোবাসা এবং ঘৃণাকে হাতের তালুতে বিছিয়ে দিয়ে দেখেছি, যেন কোনো দিবাবসানে বাবুইয়ের বাসার মতো আমার সীমাবদ্ধ চিত্ররূপ তৈরি করার স্বপ্ন, যেন অভিমানী আধিপত্যকে স্রোতের বিপরীতে হাত দিয়ে স্পর্শ করা এবং বোধ করা, কিন্তু কিছুই ধরে রাখা যায় না, সবই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তরঙ্গিত বস্তুরূপ এমন এক মায়াময় খেলা যা আপেক্ষিক। ফলে সেই সারি সারি শূন্য চেয়ারের দিকে তাকিয়ে আমি প্রশ্ন করেছি, উত্তর পাইনি। কারণ আধা ঔপনিবেশিক শর্তে অর্ধেক বানানো এই আমি জানি সমস্ত চিন্তাই শ্রেণীগত, সমস্ত উচ্চারণী ব্যক্তির মুখে শ্রেণীগত সংলাপ। কিন্তু আমি তো চেয়েছি নাটকের মধ্য দিয়ে সমস্ত দূরত্বকে হত্যা করতে। আমি জেগে উঠতে চেয়েছি, যেমন ভোরের বিস্ময় নিয়ে শিশু জেগে ওঠে। আমি বুকের উপরে আগুন জ্বালিয়ে সেই আগুনকে স্পর্শ করতে চেয়েছি মানুষের সমস্ত বাইরের পর্দা সরিয়ে ভিতরকার মানুষটিকে ভালোবেসতে চেয়েছি, নিজেকে শ্রেণীগত চামড়া ছিঁড়ে ফেলে টেনে বের করে আনতে। কিন্তু রিয়ালিটি তো শেষ পর্যন্ত সময়ের নদীর খরস্রোতে হঠাৎ খুলে ছিটকে পড়ে যাওয়া আমার এক পাটি জুতোর মতো। অন্য পাটি পায়ে দিয়ে আমি হতভম্বের মতো তাকিয়ে দেখি আমার এক পা খালি, ভেসে যাচ্ছে ছিটকে পড়া জুতো। সময়ের শব্দহীন স্রোতে ভেসে যায় বহুদূর বহুদূর সমুদ্রের দিকে। এই বারান্দায় দাঁড়ালে সামনের রাস্তার মোড়, ডান পাশে একটা অন্ধকার সরু গলি। গলির মুখে একটি ছেলে দাঁড়িয়ে ভাঁড়ে করে চা খাচ্ছিল। তিন দিক থেকে চারটে প্যান্ট, বুশশার্ট, কালো চশমা পরা লোক এলো। একজনের মাথার পিছন দিকটা কাঁচা বেলের মতো, এবং হঠাৎ বাতাস চিরে ফেলা চারটি পর পর শব্দ চকচকে চারটে লোহার নল প্যান্টের পকেটে ঢুকে গেল। একটা জালে ঘেরা গাড়ি এসে দাঁড়ালো। দুজন অরণ্যদেব নেমে এসে ছেলেটার একটা ট্যাং ধরে টেনে তুলে ফেলল। ওর নাকের ফুটো দিয়ে তখন রক্ত গড়িয়ে পড়ছিল। গাড়িটা ধাঁ করে ঘুরে ডান দিকে বেরিয়ে গেল। ওই ছেলেটাকে আমি চিনি। ওর নাম বকুল, কবিতা লিখত। ওর কবিতা আমি পড়েছি। অমরবাবু, শীতলকে বলুন গালে আরো কয়েকটা টান দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনসনের গাল ততদিনে তুবড়ে গেছে। অসিত বাবু, আপনি হ্যাঁ এই টাকটা একটু ঠিক করে দর্শকদের দিকে পেছন ফিরে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছন ফিরে দাঁড়ালে সামনের চেহারাটা আরো স্পষ্ট হয়ে উঠবে। আপনি ডিন রাস্ক, আপনার বাঁ পাশে সুটকো শয়তান বান্ডি। অপূর্ব, তুমি বান্ডি, হাতে একটা মোটা ফাইল থাকবে। তুমি প্রেসিডেন্টের ডান হাত। আর তোমার পাশে জগদীশ একটু ঘাড় কাত করে হাসি হাসি মুখে প্রেসিডেন্ট জনসনের দিকে তাকিয়ে রবার্ট ম্যাকনামারা। আপনারা আরো একটু ঘন হয়ে দাঁড়ান। পেন্টাগন পেপারসে ঠিক যেমন আছেন তেমনি। ইতিহাসের এক কুৎসিত সময় হোয়াইট হাউসের গর্ত থেকে বেরিয়ে চারটে ভাড়াটে গোখরো বিষ ঢেলে দিচ্ছে,
আর ছোবলের দাপটে ঢলে পড়ছে হাজার হাজার বকুল এবং ব্যান্ড্রয়। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বুকে গড়ে তুলছে একের পর এক কৃষিজ রক্তস্রোতে বেঁচে যাওয়ার শ্মশান। লক্ষ লক্ষ দেশপ্রেমিকের নাভিতে পুঁতে দিচ্ছে গণতন্ত্রের ফনার মতো পতাকা। এশিয়ায়, ইন্দোনেশিয়ায়, বলিভিয়ায়, চিলিতে বাঁপাশ থেকে নীল আলো কোনাকুনি ভাবে প্রথমে প্রেসিডেন্ট জনসনের মুখে, তারপর ইকি মিকি সব মুখগুলোকে নীল বিষে মাখামাখি করে দিয়ে শেষে স্তব্ধ হবে ম্যাকনামারার মুখের উপর। না, এই দৃশ্যে কোনো সংলাপ নেই, হত্যার কোনো ডায়ালগ থাকে না। জল্লাদের মুখে শুধু নরকের নীল শিখা জ্বলে ওঠে। সাময়িক জয়ের ঘাড় কাট করা উল্লাসের শ্রেণীগত নীরবতাই হত্যাকারীর একমাত্র ভাষা। পারস্যের সমস্ত গোলাপ বাগিচা নিংড়ে আনা সমগ্র সুগন্ধেও আপনাদের হাতের ওই টাটকা রক্তের ঘ্রাণ চাপা দিতে পারবে না। ভারত মহাসমুদ্রের সমগ্র জলরাশিতেও তোমাদের এই কনুই পর্যন্ত শুকনো রক্ত বিধৌত হবে না। তোদের নির্বাচিত গুন্ডারা যাদের ধর্ষণ করেছে এবং হত্যা করেছে, সেই হাজার হাজার কুমারীর লজ্জা এবং চোখের জল তোরা আমার যেসব ভাইদের ধান ক্ষেতের আলের উপরে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করেছিস, তাদের জ্বলন্ত চোখের আগুন আর 10 আঙুলের নখ তোদের পিছু নিচ্ছে। মনে রাখিস, সেদিন তোরা গামছা পরে ইতিহাসের পাতা থেকে পালাবার পথ খুঁজে পাবি না। গাঁয়ের কৃষকেরা যেমন পাগলা কুত্তাকে গ্রাম থেকে গ্রামান্তরে তাড়িয়ে নিয়ে যায়, তেমনি তোদের খুবলন চোখের গর্ত আর পাঁজরের ফাঁকে ফাঁকে ফণি মনসার কাঁটা গজিয়ে উঠবে। যে গলিটার কথা একটু আগে ভাবছিলাম, যে গলির মোড়ে বকুলকে আর এক শীতরাত্রির কথা মনে পড়ে। রাত তখন প্রায় 1টা। সন্ধ্যে থেকে টিপটিপ বৃষ্টি, মাঘ মাসের কনকনে রাত, তার উপর সামুদ্রিক বাতাসে চোরাই চালান এই শহরের বুকের ভিতর, ধমনির ভিতরে হু হু করে ঢুকে ফুটপাতের বাসিন্দা, নর্দমার ফাঁকা বড় বড় পাইপের ভিতর সাজানো সংসার এবং শ্রমলব্ধ খড়কুটোকে কাঁপিয়ে দিচ্ছে। মে দিবসে আমাদের প্রথম নাটক। এক টানা ঘন্টা 5 মহড়া দিয়ে কানে রুমাল বেঁধে প্যান্টের পকেটে 2 হাত গুঁজো হয়ে রাস্তায় চলতে চলতে হঠাৎ একটা শব্দ আমার ভিতরটা যেন ভেঙে দিল। ঠিক ওই রাস্তার মোড়ে একটি গাড়ি বারান্দার নিচে একটি মেয়ে অন্ধকারে একা পুঁটলি বুকে জড়িয়ে বসে আছে, আর বৃষ্টির ঝাপটা থেকে মাঝে মাঝে নড়ে ওটা পুঁটলিটাকে বাঁচাবার চেষ্টা করছে। মাঝে মাঝে দমকা বাতাস আর একটানা বৃষ্টির শব্দকে ছাপিয়ে আশেপাশে 3-4 তলা বাড়ির জানলায় ভারী পর্দা ঢাকা সুখী পরিবার থেকে ভেসে আসা স্টিরিওর যান্ত্রিক যৌন বাচালতাকে তছনছ করে দিয়ে সারা শহরের সমস্ত উটকো লাবণ্য আর গুপ্তঘাতক স্বচ্ছলতাকে দুমড়ে মুচড়ে কোন উত্তাপের দিকে, খাদ্যের দিকে, স্পন্দনের দিকে ভেসে যাচ্ছে এই মানব শিশুর আর্তনাদ। কোন দূর অঞ্চলে, কোন নির্জনতম বধির মরুভূমিতে হয়তো খসে পড়লো একটি উজ্জ্বল নক্ষত্র। মা পুঁটলিকে বুকের কাছে ধরে রাখতে পারছে না। এই বৃষ্টি কেঁপে কেঁপে উঠছে চোখ না ফোটা আক্রোশ। কোটি কোটি জীবন, হাড় কাঁপানো ঠান্ডা, দলা পাকানো বর্তমান, আর এই রাত্রে এখানে দাঁড়ালে
শহরের পুরো চেহারাটা বোঝা যায়। বাড়ি গাড়ি বস্তি, ট্রাম বাস কলকারখানা, ধোঁয়ার ধুলোর স্তর পেরিয়ে হাজার হাজার পেতে রাখা খালি টিন এবং বাড়িয়ে দেওয়া আঁচলা পেরিয়ে নেড়া গাছ তারের সমান্তরাল জটিলতা পেরিয়ে আরো দূরে ক্ষেত খামার, মন্দিরের চূড়া, উড়ন্ত হাঁসের ঝাঁক আর আকাশের গায়ে হেলান দেওয়া মেঘের পাহাড় পেরিয়ে যেখানে আমার প্রৌঢ় চোখের শক্তি প্রায় নিভে যায়, তার পরপারে মিলিয়ে গেছে ইতিহাসের চওড়া রাস্তা। সময়ের ঘর্ষণে এবং সংঘর্ষে যেখানে সূর্যের শরীরের মতো অবিরাম অগ্নিকণা বর্ষণে চমকে ওঠা দিন ও রাত্রির যাওয়া আসা, সেই পথের ধারে আমি একদিন আমার স্মৃতির পাতা উল্টানোর টেবিল থেকে শীতরাত্রির নীরস পাতার মতো খসে পড়ব। পেছনে পড়ে থাকবে আমার বিশাল দেশ আর আমার মহড়া কক্ষ। আমার দলের কিছু শঙ্কিত সদস্য হয়তো দক্ষিণা বাতাসের দাপটে ঝরে যাবে, কিন্তু অবশিষ্টরা আদ্যপান্ত উল্লাসে গেয়ে উঠবে বর্ধিষ্ণু বসন্তের গান। এই পুণ্যপ্লাবী শহরের মঞ্চে মঞ্চে আমার কণ্ঠস্বর আর কোনোদিন শোনা যাবে না। আমি আর কোনোদিন সুদখোর মহাজন, পুঁথিগ্রস্ত অধ্যাপক, ধূর্ত ব্যবসায়ী, মদিচুর মন্ত্রী, ভগ্নজান শিল্পপতি, অবসরপ্রাপ্ত কেরানি কিংবা বেশ্যার দালালের ভূমিকায় দেখা দেব না। কিন্তু গলানো পিচের মতো অন্ধকার মাখানো রাত্রির আকাশে ছড়ানো হাজার হাজার জ্বলন্ত কয়লার টুকরোর মতো আমি গচ্ছিত রেখে যাব আমার নিজের হাতে তৈরি। রাস্তা থেকে আমার বুকে ঝাঁপিয়ে পড়া সেই সব দুর্দান্ত বন্ধুদের। আমি থাকবো তাদের শ্বাস প্রশ্বাসে, তাদের তাজা মগজের প্রতিটি নিউরন হবে আমার আগামী দিনের অস্তিত্ব। তাদের মধ্যে জ্বলে উঠবে আমার গলার শির ছেড়ে ফেলা উচ্চারণ আর প্রয়াত পদচারণা। তারা নিজেরাই হবে এক এক নতুন জীবনের পূর্ণাঙ্গ নাটক। সেসব বাঘের বাচ্চাদের মুখোমুখি হবে আগামী দিনের মঞ্চে দুর্গন্ধ ছড়ানো খট্টা সেরা। আমি তাদের মধ্যে রেখে যাচ্ছি মূল্যবান সর্বনাশের বীজ, শিল্পের অঙ্কুরিত দ্বন্দ্বের ইতিহাস। তারা ভাড়া করা নাট্যকারের ভেড়ুয়া সংলাপ আওড়াবে না, খেতাব ঝোলানো দুমুখ সাপের শির দাঁড়া গুঁড়িয়ে তারা তৈরি করবে নিজস্ব সংলাপ। তারা বিকর্ণ বুদ্ধিজীবী, নিধিরাম সেনাপতি, ব্যাংকের কাস্টোডিয়ান, অস্ত্র কারখানার জেনারেল ম্যানেজার কিংবা দেবদাস মার্কা প্রেমিক নয়। তারা আঙুরের রসের মতো টলটলে, আশ্বিনের শিউলির বোঁটায় কেঁপে ওঠা অফুরন্ত আলোর সকাল। তারা শুধুই মানুষ, আস্ত আগাগোড়া টাটকা ভয়ঙ্কর তেজি মানুষ। তারা সমস্ত আলস্য আর আত্মকেন্দ্রিকতার মুখে নুড়ো জেলে দিয়ে সমস্ত স্থিতিশীল মৌরসী পাটটাকে উৎখাত করে উঠে দাঁড়াবে। লোহার শাবলের মতো বাড়িয়ে দেওয়া হাতে লুফে নেবে দুরন্ত জীবনের লাগাম। তারা ক্রমবিকশিত জঙ্গম, স্বাধীন পরাক্রান্ত মহাজীবনের রূপকার, স্বনির্বন্ধ অশ্বারোহী। তারা নিরভিমান খেটে খাওয়া মানুষ, আমার বান্ধব, শিক্ষাগুরু, প্রিয়জন। আমার বিদায় বেলার মালায় হালকা দুঃখ ভাবে দুলে ওঠা কিছু টাটকা ফুল, কিছু আলোড়িত সৌরভ। আর আমি তো সেই গায়ের বুঁটা থেকে ছিঁড়ে আনা এক আধ ফোঁটা গন্ধরাজ। আপন পরাগের জেলখানায় বন্দি মোদির সংগ্রামকে ঘিরে কাটিয়ে দিলাম এক ধৃতরাষ্ট্র জীবন। আর তা থেকে আজ খসে পড়ল
আর একটি পোকায় কাটা পাপড়ি, আর কিছু এলোমেলো অস্থিরতা। দান হইল কণ্ঠে মন্দার মালিকা। মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বর্বর মুখ বিকারে, তারে হাস্য হেনে যাব, বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ লোভ হবে দুষ্ট স্বপনের। নাট্যের কবর রূপে বাকি থাকে শুধু জনভস্ম রাশি দগ্ধ শেষ মশালের।